Different uses of relative pronouns part 2 এই পার্টে আমরা যেটা দেখব রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট যখন ব্যবহৃত হয় আমরা জানি হোয়াট এর অর্থ কি অথবা কি কয় দীর্ঘিকার আর কয় হ্রস্ব হতে পারে কিন্তু যখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হোয়াট ব্যবহার করব তখন যে অর্থ দাঁড়াবে যা বা যেটি তো উদাহরণের মধ্য দিয়ে দেখা যাক What he told was interesting. যা সে বলেছিল সেটা ছিল মজাদার। সুতরাং আমরা এখানে হোয়াট এর অর্থ কিন্তু আক্ষরিক যে অর্থটা কি কিন্তু হলো না, আমার হোয়াট এর অর্থ যা বা যেটি, এখানে যা অর্থ প্রকাশ করছে। সুতরাং আমরা আরেকটু যদি জানতে চাই হোয়াট সম্পর্কে, হোয়াট কোনো ম্যাটেরিয়াল বা ইম্পার্সোনাল বিংকে নির্দেশ করতে আমরা কিন্তু হোয়াট ব্যবহার করি। হোয়াট এর কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, অর্থাৎ হোয়াট এর আগে কোনো নাউন প্রোনাউন বসে না। দ্বিতীয় যে উদাহরণটা আছে উই মাস্ট রিজেক্ট হোয়াট উই ক্যানট অ্যাকসেপ্ট, এখানে হোয়াটটা কিন্তু আমরা ব্যবহার করেছি, বলছে হোয়াট এর আগে কোনো নাউন প্রোনাউন অর্থাৎ কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। সেক্ষেত্রে আমরা কি এখানে হোয়াট কেন ব্যবহার করলাম বা কি জন্য ব্যবহার করলাম? উই মাস্ট রিজেক্ট, আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করা উচিত হোয়াট উই ক্যানট অ্যাকসেপ্ট, যেটা আমরা গ্রহণ করতে পারি না। এখানে কিন্তু যেটা অর্থাৎ যেটি বা যেটি আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং যখন হোয়াটটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন হোয়াট এর অর্থ যা যেটি প্রকাশ করবে এবং আমাদের মনে রাখতে হবে হোয়াট কোনো ম্যাটেরিয়াল বা ইম্পার্সোনাল বিংকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। হোয়াট এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, অর্থাৎ হোয়াট এর আগে কোনো নাউন প্রোনাউন থাকে না। কখন থাকে না? যখন হোয়াট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে যেটা আসছে আমরা পরবর্তীতে যেটা নেব হুইচ। আমরা জানি হুইচ সম্পর্কে জানি কোনো বস্তুকে নির্দেশ করতে, শিশু, ইতরবাচক প্রাণী, কোনো অব্যক্তিবাচক সত্তাকে নির্দেশ করতে কিন্তু আমরা হুইচটা ব্যবহার করি, হুইচ। সুতরাং এখানে যে হুইচটা রয়েছে আমরা উদাহরণের মধ্য দিয়ে লক্ষ্য করব আসলে হুইচের ব্যবহার বা হুইচ রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন বসে তখন হুইচের অবস্থানটা কোথায়। দিস ইজ দ্য পেন, আমরা জানি এখানে পেনটা কিন্তু একটা বস্তু বা থিংকে নির্দেশ করছে। বস্তু পরে যে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি হুইচের কিন্তু এখানে দ্য পেন, হুইচের পূর্বে যে নাউন অ্যান্টিসিডেন্ট রয়েছে। This is the pen which I lost yesterday. This is the pen which I lost yesterday. এখানে হুইচ যখন ব্যবহৃত হয়েছে হুইচের আগে কিন্তু আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে the pen পেয়েছি। একইভাবে this is the baby which was playing computer games. আমরা কোন শিশুকে নির্দেশ করতে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা হুইচ ব্যবহার করি। হুইচ যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু অবশ্যই একটি পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট থাকে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, হুইচের পরে কিন্তু আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করেছি, কিন্তু এখানে কিন্তু হুইচের পরে কোনো সাবজেক্ট ব্যবহার করিনি। কেন করেছি আবার কেন করিনি আমার প্রশ্ন থাকতে পারে। এখানে কিন্তু দুইটা ক্লজের সম্পূর্ণ দুইটা অর্থ প্রকাশ করছে, দুইটা সাবজেক্ট নির্দেশ করছে। দিস ইজ দ্য পেন একটা, আই লস্ট yesterday। তাহলে এরকম যদি দুইটা ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয় বা সেক্ষেত্রে কিন্তু আমরা হুইচের পরবর্তী ক্লজের যে সাবজেক্টটা হবে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দ্বিতীয় যে উদাহরণটা আমরা এখানে পেয়েছি, দিস ইজ দ্য বেবি, এই বেবি শিশু, হুইচ আমরা কিন্তু এই হুইচটাকে আবার বেবি দ্বারা বুঝাচ্ছি, অর্থাৎ দিস ইজ দ্য বেবি হুইচ ওয়াজ প্লেইং কম্পিউটার গেমস। আমরা হুইচ দ্বারা কিন্তু দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাও কিন্তু নির্দেশ করছে। সুতরাং দুইটা ক্লজের সাবজেক্ট থাকলে, দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই থাকে সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন হুইচটা ব্যবহার করব তখন দ্বিতীয় ক্লজের সাবজেক্টটা ব্যবহারের প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা শুধু হুইচ ব্যবহার করব। হুইচের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ দ্য বেবি হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট, সুতরাং হুইচের ব্যবহারটা এখানে যথা উপযুক্ত। দ্বিতীয় যেটা আসছে তৃতীয় যে উদাহরণটা আসছে দ্যাট, বহুল ব্যবহৃত একটি রিলেটিভ প্রোনাউন। এই দ্যাটটা বলবো বহুল ব্যবহৃত একটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, কিন্তু দ্যাটের ব্যবহার আমরা সম্পর্কে অতটা অবগত নয়। দ্যাট কিন্তু শুধু নিজের যে একটা একই নিয়মে ব্যবহৃত হয় তা না। দ্যাট কখনো কখনো কি হয়, হুই এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।
দ্যাট কখনো কখনো হুম অর্থাৎ হু এর অবজেক্টিভ ফর্মের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট কখনো কখনো হুইচ এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এখানে কিছু উদাহরণের মধ্য দিয়ে আমি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দিস ইজ দ্য ম্যান, এখানে কিন্তু ম্যান হয়েছে, এখানে পূর্বপদ দ্যাট কনসোলড মি, এখানে দ্যাট কনসোলড মি, অর্থাৎ এই হু এর বিকল্প হিসেবে দ্যাটটা কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে। তাহলে আমরা হু এর বিকল্প হিসেবে আমরা দ্যাটটা ব্যবহার করতে পারি। অর্থাৎ কি, আমরা যেখানে হু ব্যবহার করি, হু এর পূর্বে যখন অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হয়, কিন্তু ওই হু এর পরিবর্তে আমরা দ্যাটটা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমরা হু এর পরিবর্তে দ্যাটটাও কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। একইভাবে দিস ইজ দ্য ম্যান, এখানে পূর্বপদ আছে কি ম্যান, দ্যাট, এই দ্যাটটা কিন্তু পজিটিভ যে অবজেক্টিভ ফর্ম হুম, আমরা জানি হুমটা হচ্ছে হু এর অবজেক্টিভ ফর্ম, আর আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে কিন্তু দ্যাটটা ব্যবহার করি। বলছে দিস ইজ দ্য ম্যান এ হুম দ্যাট, হুম দ্যাট, দ্যাট মানে যাকে বোঝাচ্ছে হুম, যাকে আই ওয়ানার মোস্ট, যাকে আমি সর্বাধিক সম্মান করি। আমরা কিন্তু দ্যাটটা এখানে হু সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, দ্যাটটা অবজেক্টিভ ফর্ম কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। 3 নম্বর যে উদাহরণটা রয়েছে, দিস আর ম্যাঙ্গোস দ্যাট হুইচ আর bought from the market, দিস আর ম্যাঙ্গোস, এখানে আছে ম্যাঙ্গোস অ্যান্টিসিডেন্ট দ্যাট, দ্যাট হচ্ছে এখানে পূর্বপদ, দ্যাট এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ম্যাঙ্গোস, হুইচ এর বিকল্প হিসেবে এখানে কিন্তু দ্যাটটা আমরা ব্যবহার করছি। সুতরাং রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি আলোচনা করতে যাই, সবচেয়ে বহুল ব্যবহৃত এবং প্রচলিত যে নিয়মটা আছে, যে ওয়ার্ডটা আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে দ্যাট। দ্যাট কখনো কখনো হু হিসেবে, হুর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট আবার হুম এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, দ্যাট কখনো কখনো হুইচ এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ধন্যবাদ সবাইকে।